দর্শক আমন্ত্রণ জানাচ্ছি খেলার সময় ঈদের বিশেষ আয়োজনে। আজকে আমাদের সাথে আছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন। তার সাথে জানবো আসলে তাদের ঈদ কিভাবে কাটে এবং ছোটবেলা থেকে এখন পর্যন্ত কিভাবে ঈদ কেটে আসছে এবং তার মজার স্মৃতিগুলো জানবো ঈদ সম্পর্কে। সাইফুদ্দিন, বেশ স্বাগত আপনাকে। ছোটবেলার ঈদের কথা বলি এবং এখনকার ঈদের কথা বলি, যে কোন ঈদটা আসলে আপনার কাছে সবচেয়ে আনন্দের? 2001-2-তে আমার বাবা যখন ছিল তখন বিশেষ করে আমার লাইফের সেরা ঈদগুলো আমি তখন পালন করছি। দেখা যেত আব্বু পুলিশ ছিল, হয়তো বা 2-3 মাস পর আসতো আমাদেরকে সময় দিতে। তো এমন অনেকগুলো ঈদ হয়েছে যে উনি আসতে পারেন নাই, কারণ ঈদের সময় ওনার ডিউটি ছিল বা কাজ ছিল, এই জন্য। বিশেষ করে ঈদের আগের দিন রাতে আমরা যখন গ্রামে ছিলাম, তো বাবা যখন ঈদের আগের দিন সন্ধ্যা বা অনেক রাত হয়ে আসতো, আর সময় হয়তো আমার নাম না হলে আমার বড় ভাইয়ের নাম সাইফুদ্দিন বলে ডাক দিত। তখন আমরা হয়তো পড়তেছিলাম না, খেতেছিলাম। দুধ দিয়ে প্রায় 1-1.5 মাইল দূর থেকে আমরা বাবাকে যে রিসিভ করতাম। আসলে তখনকার যে ঈদ আনন্দটা, বেসিক্যালি বাবা মারা যাওয়ার পর থেকে এটা খুব মিস করি। ছোটবেলায় অনেক বন্ধুদের সাথে অনেক মজা মাস্তি হতো। তারপর হচ্ছে ঈদে একটা বিশেষ জিনিস কাজ করে, যে সালামি কত পাওয়াটা, এটা আসলে কখন আসলে বেশি সালামিতে এখন থেকে বা ছোটবেলার ঈদের সাথে যদি কম্পেয়ার করি? এটা না, আসলে আমি সবচেয়ে বেশি মিস করি বাবা সালামিটা। তখন 10 টাকা, 20 টাকা, 50 টাকা যাই দিত, এটা আমার কাছে অনেক টাকা মূল্যবান হতো এবং আমি ওই টাকাটা কখনো ভাঙতাম না। আদার্স অন্য যারা চাচা বা আঙ্কেল যারা ছিল ওনারা দিত, ওদেরগুলো খরচ করতাম। পাশাপাশি মা, বড় আপু সবাই দিত আমাকে। তো ওই সালামিগুলো আসলে অনেক মিস করি। ঈদ সালামি দেওয়ার মাঝে মজা না নেয়ার মাঝে মজা? না, আসলে দুইটা দুই রকম মজা। যখন নিতাম তখন ভালো লাগতো, বিশেষ করে এখন দিতেছি এখন ভালো লাগতেছে। দুইটাই সমান আমার মনে করি আমি। ছোটবেলায় যে বন্ধুদের সাথে আড্ডা সম্পর্কে একটু জানতে চাই, যে কেমন আড্ডাগুলা হতো তখনকার, ওই আড্ডাগুলাকে কতটা মিস করেন? ঈদের পরে ম্যাক্সিমাম আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল কেউ হয়তো বা ঢাকা, চিটাগং বিভিন্ন পড়াশোনা বা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতো। ঈদের সময় আমরা সব একসাথে একত্রিত হতে আড্ডা দিতাম। তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগতো। বিশেষ করে আমি যখন ফেনীতে আমরা যখন ঈদ করি, তখন আমাদের ঈদের 1 দিন বা 2 দিন পর একটা প্রীতি ম্যাচের আয়োজন হয়, বিভিন্ন টুর্নামেন্ট বা বিভিন্ন কিছু অর্গানাইজ হয়। ওই জিনিসগুলো খুব ভালো লাগে। ফেনীতে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবে আমাদের ঈদ সারা 1 দিন ব্যাপী পুরো আমাদের একটা ক্রিকেটের একটা সিরিজ থাকে বা বিভিন্ন টুর্নামেন্ট থাকে। যদি বলি যে ছোটবেলার মজার কোনো স্মৃতি যদি জানতে চাই, কি বলবেন? ফ্যামিলির মধ্যে আমি একটু বায়না করতাম বেশি। আমার বড় ভাই ওকে দিলেও কিছু বলতো না, যে কিছু বলতো না, বাট আমি সবসময় আমার আবদারটা একটু বেশি থাকতো। সবার দেখা যাচ্ছে জামা যদি 2টা বাজেট থাকে, সেক্ষেত্রে আমার থাকতো 3টা বা 4টা। তো 2004-এ মেবি আমার বাবা একবার তাড়াহুড়ো করে আসছে, আমার জন্য কিছু নিয়ে আসে নাই। তো আমি পুরো রাগ করে বাবার সাথে পুরো ঈদ আমি ওনার সাথে কথা বলি নাই বা একটু করছি, যেটা ছোটোবেলা আবদার বুঝতাম না, বাট এখন ফিল করি আসলে ওই সময়টা। তো পরে বাবা পরের দিন আমার অবস্থা বুঝে পরে আমাকে একদিন শপিংয়ে নিয়ে যায় এবং বলছে, তো যা মন চায় এখান থেকে নে, তাও প্লিজ আমার সাথে কথা বলা, আগের মতো আমার সাথে হাস, এই জিনিসগুলো। এখন তো নিশ্চয়ই বাবাকে হিসেবে মিস করেন, এখন ঈদগুলো বাবাকে ছাড়া করতে হয়? না, অবভিয়াসলি অনেক মিস করি। আসলে এটা আসলে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে যখন তাসকিন ভাই বা মুশফিকের বাবাকে দেখি, ওনারা বিভিন্ন সময় মাঠে আসে বা অনেক সময় আমি পেজে দেখি একসাথে বাবা ছেলে দুজন জুমার নামাজ পড়ে ফেসবুকে ছবি আপলোড দিয়ে। তো আসলে ওই জিনিসগুলো আমার কাছে খুব খারাপ লাগে, আমি মিস করি আসলে। হয়তো বা এখন উনি থাকলে ঈদটা অন্যরকম হতে পারতো বা বাবার জন্য আমি স্পেশাল কিছু নিয়ে যেতে পারতাম। আগে সাইফুদ্দিন আর এখনকার সাইফুদ্দিনের মধ্যে যদি পার্থক্য করেন তাহলে কি বলবেন? ছোটোবেলায় যেমনই ছিলাম তেমনই থাকার চেষ্টা করতে, ফিউচারে ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো। ফ্রেন্ড সার্কেল আগে যাদের সাথে যেরকম সময় দিতাম ফেনীতে গেলে, এখনও সেম ওইভাবেই দিই। হয়তো বা এখন খেলার মাঝে বা ওরকম সময় দিতে পারি না ওদেরকে। তো আমার ফ্রেন্ড সার্কেল যারাই আছে, এখন আমার ফেনীতে যতগুলো ফেভারিট প্লেস আছে, আমি ওইখানে গিয়ে ওদের সাথে ঘোরাঘুরি করি, টাইমটা স্পেন্ড করার চেষ্টা করি। বাট সব কিছুর মাঝে আমার একটা রুটিন আছে, যে আসলে সব কিছু খেলার বাইরে যেহেতু আছে ঈদ, মানে এই না যে আসলে সব কিছু ছাড়িয়ে একদম কম ঘুমাবো বা ফুড হ্যাবিটটা বেড়ে যাবে। সব কিছু মেনটেনের ভিতরে আসলে ফ্রেন্ডদের সাথে এনজয় করাটা। সাইফুদ্দিন ভাই, একটু জানতে চাই যে ছোটবেলায় অনেক বন্ধুদের সাথে অনেক মজা মাস্তি হতো। গ্রামে থাকলে যেটা হয় যে অনেকের কাছ থেকে আম পাড়া, এই ধরনের কোনো স্মৃতি আসলে আছে কিনা? না, বেসিক্যালি আমি একটু চঞ্চল ছিলাম, একটু রাগী টাইপের ছেলে ছিলাম। অল্পতে মানুষের সাথে রেগে যেতাম।
এই নিয়ে আমার মা অনেক সাফারার আমি মনে করি। অনেকে এসে নালিশ দিত বা বিভিন্ন সময়। তা আমার ছোটোবেলা যেটা আমি সবচেয়ে বেশি বোরিং ফিল করতাম সেটা হচ্ছে আমাকে কেউ খেলা নিত না। বিকজ আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাই থেকে একটু আলাদা, একটু বেশি ভালো খেলতাম। আমি যে টিমে যাইতাম তা আমার ওই টিমটা একটু ব্যালেন্স হইতো, যার কারণে নিত না। সবচেয়ে বড় কথা, আমি বাম হাতে ব্যাটিং করতাম, এই জন্য বলছে তুই খেলবি, তুই বাম হাতে এত কষ্ট করে ফিলিং চেঞ্জ করতে পারবো না। তো তখন আমাকে বাধ্য হয়ে আমাকে খেলতে হতো, ডান হাতে ব্যাট করতে হতো। ছোটবেলায় যে খেলায় আসার পেছনে অনেকের অনেক অনুপ্রেরণা থাকে, অনেকে দেখে দেখে খেলে আসা, এই ধরনের কাকে আসলে যদি জানতে চাই? বড় ভাই আমার থেকে 3-4 বছর বড়। তো আমার ভাইয়া আবার পড়াশোনা একটু ভালো ছিল, উনি পড়াশোনায় থাকতে চাইতো, বাট একা তো আর খেলা সম্ভব না। তখন মায়ের কাছে বায়না করতাম যে আমি পড়বো, তাহলে আমি পড়বো, কিন্তু একটা শর্ত আছে। সেটা কি? সেটা হলো যে আমার ভাইয়া আমার সাথে খেলতে হবে, গেম খেলতে হবে, একটা একটা ক্রিকেট ম্যাচ 5-6 ওভারে, তাহলে আমি পড়বো। তো ভাইয়ার অনিচ্ছাকৃত সত্ত্বেও আমার জোর করে আমাকে খেলায় দিতে হতো। তো এইভাবে আসলে আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হতো খেলার মধ্যে অনেক। এবার আমাদের ছোটোবেলা পার হয়েছে আর কি। চলুন একটু আপনাদের জিমে দেখি, যেখানে আসলে সবসময় প্র্যাকটিস করা হয়। বেসিক্যালি এটাই আমাদের জিম। বিশেষ করে আমাদের যারা পেস বোলার আছে, আমাদের জন্য খুব ইম্পর্টেন্স একটা জায়গা, কারণ আমাদের স্ট্রেংথ বাড়ানোর জন্য এটা আমরা সবসময় ইউজ করি, সপ্তাহে 3-4 দিন যখনই সময় পাই। এরপর পার্সোনালি অনেকটা সময় বোরিং লাগতেছে, ভালো লাগতেছে, তখনই এসে জিম করি। এখানে সময় কাটাতে খুব ভালো লাগে। পড়াশোনার শুরুটা কোথা কিভাবে এবং কি খেলাধুলার শুরুটা কিভাবে? বেসিক্যালি আমি এসএসসি পাস করি শাইন একাডেমি স্কুল কলেজ থেকে। ওই স্কুল থেকে অ্যাকচুয়ালি আমার ক্রিকেট লাইফে আসা। প্রথমে ট্রায়ালে যাই, হয়তো আমি দেখতে অনেকটা ছোটো ছিলাম বা এই কারণে আমাকে কেউ চুজ করতো না, বাট এরপরে অনেক জোর করি স্যারদের কাছে যে আমাকে একটা সুযোগ দেন, প্র্যাকটিস ম্যাচে একটা ভালো কিছু করলে আমাকে নেবেন টিমে, না হলে নাই। তো প্র্যাকটিস ম্যাচে আমি যথেষ্ট অনেক ভালো খেলি, স্কোরটা আমার মনে নেই। তো এরপর বেসিক্যালি আমাকে বেস্ট ইলেভেনে নেওয়া হয়। তো আসলে আমি ওইখানে ব্যাক টু ব্যাক 5টা 50 মারি, তখন আমি ওপেনার ব্যাটসম্যান হিসেবে খেলতাম। তো আসলে এরপর থেকে আমাকে আর ফিরে তাকাইতে হয় না, যে কোনো স্কুল টুর্নামেন্টে কোনো খেলা ইভেন্টস হলে ফার্স্ট চয়েস আমিই ছিলাম। এরপর আসলে ওইখান থেকে আসার পর আমাকে জেলা ভিত্তিকে চুজ করা হয়। তো ওইখান থেকে আসলে আমি ডে বাই ডে পারফর্ম করার কারণে আমি আন্ডার-19-এ আসি। স্কুলে অনেক বন্ধু বান্ধবরা মিলে বিভিন্ন দূর দূরান্তে বেড়াতে যাওয়া, এই স্মৃতিগুলো আসলে একটু জানতে চাই। আমি ছোটোবেলা থেকে অনেক সাইকেল চালাতে পছন্দ করতাম, এবং আম্মু বাসার কাউকে না জানে দূর দূরান্ত চলে যেতাম ফ্রেন্ড সার্কেলের সাথে সাইকেল নিয়ে। বেসিক্যালি ফেনীর সিটিটা বর্ডারের পাশে, তো আমরা চলে যেতাম। বর্ডারের পাশে একটা দিঘি ছিল। তো এরপর এরকম একটা কাহিনী হয়েছে যে বিএসএফ আমাদেরকে তাড়াও করছিল। তো আসলে এসব স্মৃতিগুলো আসলে এখনও মনে মনে করলে মিস করি অনেক। সাইকেল চালানোটা কিন্তু অনেক কঠিন কাজ, যদি যে না পারে। আপনার শেখার ক্ষেত্রে কে সাহায্য করেছিল এবং ওদের কোনো স্মৃতি আছে কিনা সাইকেল চালানো শেখার স্মৃতি? আমার কয়েকটা বড় কাজিন ছিল, ওনাদের কাছে 2001-2 মেবি ওনারা সাইকেল ছিল। আমি তখন অনেক ছোটো ছিলাম, আমাদের ধরতে দিত না। উনি জব করতো, তো বাসা যখন আসতো সাইকেল নিয়ে লাঞ্চ করার সময়, এই ফাঁকে আমি শুধু ওয়েট করতাম উনি কখন আসবে, সাইকেলটা রেখে যাবে, আমি ওইটা নিয়ে পালাই যেতাম। এরকম অনেক দিন অনেক বকাঝকা শুনছি, তারপর কে কার কথা শুনে আমি আমার ইচ্ছাটার প্রায়োরিটি সবসময় বেশি দিতাম। তো ওইখান থেকে আসলে আমি সাইকেল চালাতে পারতাম না, বাট সাহসের সঙ্গে আমি রাস্তায় বেরিয়ে যেতাম। অনেক কাহিনী হয়েছে, হাত মাত কেটে বা কোনো রিক্সার সাথে মেরে দিছি বা গাড়ির সাথেও মেরে দিছি, এরকম অনেক হয়েছে। এরপর এসব দেখে ফ্যামিলি আব্বু জানার পর আমাকে উনি একটা সাইকেল কিনে দিয়েছে। দর্শক, কথা বলছি জাতীয় দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে। তার ক্রিকেট ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানবো তার মুখ থেকে। সাইফুদ্দিন ভাই, ফেসবুকে আপনার একটা পোস্ট দেখেছি যে ড্রিমস কামস ট্রু, যে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে সেই টি-20তে অভিষেকের পরে আপনি এই পোস্টটা দিয়েছিলেন। তো কতটা অনুপ্রাণিত এখন? না, অবভিয়াসলি আসলে আমি আমার যতদিন ক্রিকেট খেলবো ওই সময়টা, ওই মুহূর্তটা আমি সবসময় মনে রাখবো এবং মিস করব। কারণ আমার লাইফে টার্নিং একটা পয়েন্ট ছিল ওই জিনিসটা। হয়তো আমি এত তাড়াতাড়ি আশা করিনি ন্যাশনাল লিগে খেলবো, বা আমি কখনো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি খেলবো। বিশেষ করে যখন আশরাফুল ভাই ন্যাশনাল লিগে ক্রিকেট খেলে, তখন স্বপ্ন ছিল যে ওনার সাথে কীভাবে দেখা করবো বা ওনার সাথে একটু কথা বলবো, উনি আমাকে চিনবে। এরপর হয়তোবা উনি ন্যাশনাল লিগে ওনার সাথে আমার
পাইনি ওনাকে টিমমেট হিসাবে, বাট আদার্স প্লেয়ার সাকিব ভাই, বিশেষ করে মাস্টার ভাইকে পাইছি। এই জিনিসটা আমার কাছে আসলে অনেক কিছু মনে হচ্ছে। তখন আমি নিজে ভাবতেছিলাম আসলে স্বপ্নটা আসলে সত্যি হয়, এটা আমি নিজে বুঝলাম। মাশরাফি বিন মুর্তজার মতো একজন ক্রিকেটারকে, একজন ক্যাপ্টেনকে আপনি আপনার সময় পেয়েছেন, টি-20 থেকে যদিও অবসর নিয়ে নিচ্ছে, আপনি লাস্ট ছিলেন তার সাথে, এই বিষয়টা কতটা অনুপ্রাণিত করে আপনাকে? হ্যাঁ, অবভিয়াসলি আসলে এই জিনিসটা আমি যতদিন ক্রিকেট খেলবো অনেক বেশি মিস করবো। কজ উনি যখন ফার্স্ট ওভার আমার হাতে তুলে দিয়ে আসলে তখন আমার আর কিছু পাওয়ার ছিল না। আসলে আমি নিজেকে মনে করতেছিলাম যে আসলে আমি আসলে এই মুহূর্তে আমি দুনিয়ার সবচেয়ে খুশি একটা ব্যক্তি, যে আসলে ওনার হাতে আমি বল নিচ্ছে ন্যাশনাল টিমে ডেবু ওভার। তো আসলে ওই বলটা দেওয়ার পর থেকে আসলে আমার মনের ভিতরে যেরকম একটা নার্ভাসনেস ছিল বা আদার্স একটু ভয় ছিল, উনি যখন বলটা আমাকে একটু হিটে এসে দিল, এরপর থেকে আমার সব নার্ভাস চলে গেল। তখনই আমার কাছে মনে হচ্ছে আসলে আমি বোলার, আমি সব কিছু। মাশরাফি বিন মুর্তজার বিকল্প হিসেবে চিন্তা করা হয় মোহাম্মদ সাইফুদ্দিনকে, এই জিনিসটা আসলে কতটা আত্মবিশ্বাসী করে আপনাকে? হ্যাঁ, অবভিয়াসলি এটা ভাবলে ভালো লাগে, আবার অনেক বড় একটা দায়িত্ব, অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, অনেক বেশি ফোকাস থাকতে হবে। বিকজ মাস্টার ভাই রিপ্লেসে যদি আমি খেলি আমার অনেকটা বড় দায়িত্বের রোল থাকবে, তো সেটা যদি আমি পালন করতে না পারি অনেক কথা উঠবে। তো এই জন্য এখন থেকে আমি অনেক বেশি ফোকাস, অনেক বেশি প্র্যাকটিস বা অনেক বেশি হার্ড ওয়ার্ক করতেছি, যাতে ফিউচারে সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবো, ব্যাটিং বলিং দুটো জায়গায়। আপনার কথা বলি যে আপনি আসলে 10 বছর পরে বা 5 বছর পরে আপনার নিজেকে কোথায় দেখতে চান? হ্যাঁ, অবভিয়াসলি আমি সবার আগে চেষ্টা করি নিজেকে ফিট রাখার। পারফরমেন্স আপস অ্যান্ড ডাউন থাকে, বাট নিজেকে ফিট রাখা অনেক মেনটেন করা অনেক কষ্টকর। তো এই জিনিসটাই আমি সামনে হয়তো বা এসপি প্রোগ্রাম আছে বা এরপরে এনসিএল, বিসিএল, এসব লিগগুলো আছে, আমি ওগুলোতে আরও বেটার পারফর্ম করে ন্যাশনাল টিমে নিজেকে জায়গা করে রাখতে চাই, সিলেক্টরদের নজরে আসতে চাই। সো অলরেডি আমার জন্য গুড একটা অপরচুনিটি অস্ট্রেলিয়া ট্যুরের জন্য, এর পাশাপাশি ইংল্যান্ডের ট্যুর আছে হয়তো মেবি এই টিমের। তো আমার নিজেকে শো করার বড় মঞ্চ, আপাতত এইটাই লক্ষ্য থাকবে, এই দুইটা সিরিজে ভালো করবো, নিজেকে প্রমাণ করার। পেস অলরাউন্ডার হিসেবে আসলে কাকে আইকন হিসেবে দেখেন? কোরিয়ান রেস্টুরেন্ট খেলা তো এখন রিসেন্টলি ব্রেন স্ট্রোকস ওর আসলে অসাধারণ খেলছে, ব্যাটিং বলিং দুইটাই বলেন, ওই দুজনের খেলা ভালো লাগে। যদি আইডল বলেন ওইভাবে আসলে কোরিয়ান রেস্টুরেন্টই ছিল প্রথম থেকে, এখন রিসেন্টলি ওকে ফলো করি ব্রেন স্ট্রোকসকে, ওরা সব কিছু ভালো লাগে আমার। জাতীয় দলে আপনি আসলে মানে ড্রেসিং রুমের গল্পটা একটু শুনতে চাই, যে মাশরাফি ভাইয়ের সাথে থাকা, তারপর হচ্ছে সিনিয়র প্লেয়ারদের সাথে থাকার গল্পটা একটু শুনতে চাই। যখন ড্রেসিং রুমে যাই তখন সবার আগে আমি ব্যাগ নিয়ে দাঁড়াই ছিলাম, চিন্তা করলাম সবার বসা শেষ হলে যখন যে অবশিষ্ট চেয়ারটা খালি থাকবে ওখানে আমি বসবো। তো প্রায় মিনিমাম আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে, বিকজ অনেক সিনিয়র প্লেয়ার সবাই ছিল। ওরা একদম শেষে কর্নারে, যেখান থেকে কিছুই দেখা যায় না, ওইখানে গিয়ে আমার চেয়ারটা হলো। ইভেন বাসেও সে আমি আসলে কোনো কিছু না বুঝেই উঠে গেলাম বাসে, একটা চেয়ারে বসলাম। পরে মোস্তাফিজ বলতেছিল এটা তাইম ভাই চেয়ার, তাইম ভাই সিট, ওখান থেকে উঠে আয়। এই পাশে বসলাম, বলতে রিয়াদ ভাই। এই পরটা বললাম, বলে তুই জানিস এটা কাজ সিট মাস্টার ভাই। আচ্ছা ওকে, তাহলে আমি দাঁড়ায় থাকি, যখন সবাই ফুলফিল হবে দেন আমি বসবো। পরে দেখি মোস্তাফিজের পাশে যে সিটটা ওইটা শুধু খালি ছিল। তা আমি পরে বলবো আমি তোর সাথে বসতে পারি, আমার দিকে তাকে হাসা, হ্যাঁ বললো বল। আসলে ওই জিনিসটা অনেক এক্সাইটেড একটা মুহূর্ত ছিল। সিনিয়ররা আসলে জুনিয়রদেরকে কীভাবে আসলে ড্রেসিং মানে আমন্ত্রণ জানায় আসলে? হ্যাঁ, অবভিয়াসলি সবাই মুশফিক ভাই, রিয়াদ ভাই, তাইম ভাই, সাকিব ভাই সবাই অনেক হেল্পফুল। বাইরে থেকে আসলে মনে হয় ওইরকম না, বাট ওনারা অনেক টিমমেট, ভালো টিমমেট, যেটা আমি আসলে 2টা ম্যাচ খেলে বুঝতে পারছি। ওনারা অনেক হেল্প করে জুনিয়রদের, বিশেষ করে সাকিব ভাই আমার ইন্টারন্যাশনাল লাস্ট উইকেটে পাওয়ার বিষয়ে ওনার একটা অবদান ছিল। বললো 2টা ম্যাচ খেলে ফেলছিস, একটা উইকেট না পেলে বাসায় গিয়ে কী বলবে, 1-2টা বল কর। আমি যেভাবে বলি, উনি বললো এই বলটা কর, একটা উইকেট পাবে। তা আমি ওনার কথা মতো বল করলাম, প্রথমটা বাউন্ডারি খেলাম, পরেরটা আবার সেম করলাম, উইকেট পেলাম। তা আসলে ওই জন্য স্পেশাল ওনাকে থ্যাঙ্কস। দর্শক, ক্রিকেটারদের সবসময় আমরা ব্যাট বলে লড়াই মাঠে দেখি, কিন্তু তাদের কিন্তু আরও অনেক প্রতিভা আছে। আমরা আজকে সাইফুদ্দিনের সাথে কথা বলছি, তার কিন্তু গানের প্রতিভা অনেক ভালো। তার মুখ থেকে একটা গান শুনে আসি। সাইফুদ্দিন, অবভিয়াসলি আমি গান ওভাবে পারি না, তারপর আপনার রিকোয়েস্টে যেহেতু বললেন গাওয়া যায়। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য রয়েছি আমি, মঞ্জিল ভালোবাসা, একসাথে রয়েছি দুজন, একসাথে বাঁধা 2টি প্রাণ, চিরবে না কবু এই বাঁধন, মানবে না কারো অভিমান, তুমি আমারই
ভালোবাসা। দ্যাটস ইট। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম জাতীয় দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে। আসলে এতক্ষণ গল্পের মাঝে আসলে এতক্ষণ বুঝেই ফেলেছেন যে সাইফুদ্দিনের ঈদ কতটা আনন্দে কাটছে। তো আজকে আসলে এই পর্যন্তই সাইফুদ্দিনের সাথে গল্পটা। তবে দেখা হবে আবারও। সাইফুদ্দিন, ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শকের উদ্দেশ্যে বললাম, সবার ঈদ ভালো কাটুক, আপনজনদের সাথে ভালোভাবে ঈদ সবাই উপভোগ করুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ মোবারক।